আসসালামু আলাইকুম। সৌদি আরবের রাজনীতিতে নতুন একটা মোড় নিয়েছে। সৌদি আরব মনে হয় বুঝতে পেরেছে যে মুসলিম বিশ্ব ছাড়া সৌদি আরবের পাশে যতই বলুক আমেরিকা, কিন্তু প্রকৃত দিন শেষে মুসলমানেরাই হয়তো সৌদি আরবের জন্য জীবন দিবে। সম্মানিত ভাই বোন বন্ধু, আপনারা দেখছেন অ্যাডভোকেট আলাউদ্দিন নিউজ নামে পরিচালিত আমার এই ইউটিউব চ্যানেলটি। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন আপনাদেরকে একটা বিশেষ খবর দেওয়ার জন্য এই মুহূর্তে উপস্থিত হইলাম। আপনারা জানেন যে সৌদি আরব আয়াতুল্লাহ আলী খামেনি রাহমাহুল্লাহ জানা যায় যে সমস্ত আনসারুল্লাহ এবং হুতি বাহিনী অংশগ্রহণ করার জন্য এসেছিল, পরবর্তীতে তারা ইয়েমেনে ফেরত যাওয়ার জন্য ইরান একটা ব্যবস্থা করেছিল, একটা যাত্রী পরিবাহী বিমানের। কিন্তু সেই বিমানটাতে অস্ত্র আছে মনে করে সৌদি আরব সেখানে গোলাবর্ষণ করে, কিন্তু বিমানের পাইলট অত্যন্ত দক্ষ হওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত না হয়ে পরবর্তীতে ভিন্ন একটা স্থানে গিয়ে সেটা নিজেকে সামাল দেয়। এই পরিস্থিতিতে পরবর্তীতে বিমানটি আবার ইরানে ফেরত আসে। এর পরিপ্রেক্ষিতে ইয়েমেন সৌদি আরবের দুটি বিমানবন্দরে আঘাত করেছে, সৌদি আরবও ইয়েমেনে আঘাত করেছে। এই পাল্টাপাল্টি আঘাতে দুই সেনাবাহিনী যখন প্রস্তুত একে অপরের সাথে যুদ্ধ করার জন্য, একদিকে আনসারুল্লাহ হুতি বাহিনী প্রস্তুত, তাদের স্বল্প সক্ষমতা যদিও সেটা নিয়েই তারা প্রস্তুত, অপরদিকে সৌদি আরবও প্রস্তুত, দুইজনের মধ্যে লাগালাগি অবস্থা। ঠিক সেই সময়ে আনসারুল্লাহ হুতি বাহিনী সৌদি আরবের উদ্দেশ্যে একটা মেসেজ থ্রো করলো। সৌদি আরবকে বলল যে দেখো, তুমি আমার ভাই, তুমি মুসলমান, তোমার রক্ত আমার জন্য হারাম। আমি চাই না ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরাতে। এবার আমি ভিন্ন খেলা খেলবো। আমি বাবেল মানদেব প্রণালীটাকে বন্ধ করে দেব। হরমুজ প্রণালী তো আগে থেকেই বন্ধ। বিশ্বাস করেন, ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন যে হরমুজ প্রণালী দিয়ে হাজার হাজার জাহাজ পার হচ্ছে, বাস্তবে সেটা না। আজকের দিনে হরমুজ প্রণালী দিয়ে 3টা জাহাজ বের হওয়ার খবর আমরা এতটুকু পেয়েছি। তাহলে যেখানে হরমুজ প্রণালী টোটালি বন্ধ যদি হয় আর বাবেল মানদেব প্রণালী যদি টোটালি বন্ধ হয়, তাহলে তোমরা ভাতে মারা যাবা। আজকে তোমাদের সাথে আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে না। তোমরা সুপেয় পানি, তোমাদের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তোমাদের খাদ্য যে বিভিন্ন দেশ থেকে আসে, সেই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভারতের যে অংশ থেকে তোমাদের জন্য যে খাদ্য দ্রব্যগুলো আসে, সেগুলো আমরা পার হইতে দেব না। এই যখন পরিস্থিতি তোলপাড় হয়ে গেল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং সকল মন্ত্রীরা মিলে তারা এক হলো। এক হওয়ার পরে এখন একটা ঘোষণা দিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তার সদস্যদেরকে ডেকে একদম ক্লোজ ডোর মিটিং করলো। মিটিং করে সৌদি আরবের বাদশার সম্মতি নিয়ে তিনি একটা ঘোষণা দিলেন যে আমরা সৌদি আরব আমেরিকার নিরাপত্তা আর চাই না। অর্থাৎ সৌদি আরবে আমেরিকা যে এতদিন ধরে নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তার উপর সৌদি আরব আর এখন নির্ভর করবে না এবং ভবিষ্যতেও আর নির্ভর করার কারণ নেই। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করলেন যে আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ঘাঁটিগুলি সৌদি আরবের পবিত্র ভূমিতে স্থাপন করেছিল,
যে তারা তাদের নিজেদের ঘাঁটি তো রক্ষা করতে পারলো না, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের প্রশিক্ষিত বাহিনী এবং তাদের অত্যাধুনিক প্রযুক্তি এত কিছু থাকার পরেও তারা যখন তাদের নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারে নাই, তখন এই আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা কিভাবে দিবে? সুতরাং সৌদি আরবের রাষ্ট্রের পক্ষ থেকে আমি ফয়সাল বিন ফরহান আজকে সৌদি আরবের জাতীয় টেলিভিশনে এই মর্মে সাংবাদিক বৃন্দের সামনে ঘোষণা করিতেছি যে সৌদি আরব আমেরিকার সহযোগিতায় আর নির্ভর করবে না। সৌদি আরব নিজের শক্তিতে বলীয়ান হওয়ার জন্য চেষ্টা করবে এবং আমেরিকার নিরাপত্তা নীতি আর সৌদি আরব গ্রহণ করবে না। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আনসারুল্লাহ হুতি বাহিনীর শুধুমাত্র একটা চাল বলছে যে খাদ্য পণ্য, তেল তো দূরের কথা, তেল তো পার হইতে দেবই না। তোমাদের দেশে যে খাদ্যগুলা বিভিন্ন জাহাজে করে যায়, তোমরা তো বাবা বসি বসি খাও, তোমরা তো কোনো কিছু ফলাও না, তেল বেচো আর বাইর থেকে টাকা নিয়ে বিভিন্ন পণ্য কিনে খাও। তাহলে কোনো পণ্যকেও আমরা যাইতে দেব না বাবা। তাহলে তোমরা কি করবা? অনাহারে অর্ধাহারে থাকবা। এই অনাহারে অর্ধাহারে থাকবা না আমাদেরকে বোমা মারবা, সেটা চিন্তা ভাবনা করি যুদ্ধে নামো। তোমাদের সব বন্ধ করে দেবো। বাবেল মানদেব প্রণালীতে আনসারুল্লাহ হুতি বাহিনী ছাড়া পৃথিবীর কোনো প্রযুক্তি বাবেল মানদেব প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টা বাবা তোমরা ইতিপূর্বে দেখেছো। এই আনসারুল্লাহ হুতি বাহিনীর প্রধান মালিকের মাথায় যে এত বুদ্ধি, এই বুদ্ধি উনি কোথায় পেল, কিভাবে পেল, এটাও এখন রিসার্চ করার বিষয়। সম্মানিত ভাই বোন বন্ধুরা, ইরানের সামনে অনেক বিপদ দেখেছিলাম আমি, যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এমনকি ওমানও আমেরিকার সাথে এক হয়ে ইরানে আক্রমণ চালিয়েছে। এই তথ্যগুলো সত্যি, কিন্তু ইরান হরমুজ প্রণালী যখন 100% কন্ট্রোলে নিয়েছে, আর ইরান যখন শুরু করেছে নতুন খেলা, সেটা হলো আর বোমা মারলে যেমন তেমন বোমা মারবো না বাবা, বোমা মারবো খালি ক্লাস্টার বোমা। ইরান এখন মারে শুধু ক্লাস্টার বোমা। ক্লাস্টার বোমাটা কিরকম সম্মানিত ভাই বোন বন্ধুরা শুনেন। ক্লাস্টার বোমা হচ্ছে একটা বোমা, এই বোমাটা উড়ে যায়, উড়ে যেয়ে যেখানে যায় সে আক্রমণ করবে, তার আগে সেখান থেকে 1000, কোনোটা থেকে 500, কোনোটা থেকে 1000 বোমা বের হয়। এই বোমাগুলোরও ভিতরে আবার ইন্ডিকেশন নিযুক্ত করা আছে, তাদেরও আবার টার্গেট সেট করে দেওয়া আছে, তারা আবার স্ব টার্গেটে যায়। এই যে এতগুলো বোমা যখন একসাথে বের হচ্ছে, তখন সেই পেট্রিয়েট বলেন আর থার্ড বলেন আর যাই বলেন না কেন, একসাথে যখন 500-700 বোমা যা পড়া শুরু করে, তখন তারা চেক দিতে পারে না। এই চেক দিতে না পারলে ইরানের টার্গেটটা 100% সফল হয়। এখন ইরান শুরু করছে যে বাবা তোরা কি করিস কর, বিমান দিমার, ডাইরেক্ট যুদ্ধে তো করতে আসতে পারবি না, হুঙ্কার যতই দে, ডাইরেক্ট যুদ্ধে তোরা কখনো আসতে পারবি না। আল্লাহ রব্বুল আলামিন ইরানকে এমন একটা পাহাড় দিয়ে বেষ্টিত করে রেখেছেন, চীনের প্রাচীরের চেয়েও সেই ইরানের ওই সীমানা পাহাড়টা মানে অনেক ইরানকে রক্ষা করে। তো এটা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রদত্ত, মানে ইরানের ওপর কিছু রহমত আছে। এই রহমতের কারণে বহিরাগত শত্রু কোনোদিনই ইরানে গিয়ে জয়লাভ করতে পারে নাই, আর ভবিষ্যতেও পারবে বলে আমি মনে করি না। আমার যেটা ভয় হয়েছিল যে যদি সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান সবাই মিলে, ওদিকে সৌদি আরব মিলে সবাই একসাথে ইরানকে আক্রমণ করে,
তাহলে কি হবে? এই জন্য ভাই আপনাদের কাছে আমি দোয়া চেয়েছিলাম যে আপনারা দোয়া করেন যেন সকল মুসলমান ভাইরা আমরা বুঝতে পারি যে আসলে আমরা সবাই ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে আমরা না মারি। আসলে মুসলিম হ্যাজ মানে মুসলিমের কোনো বর্ডার নাই। আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো মুসলমানের কোনো বর্ডার নেই। ওই পাকিস্তানে যে মুসলমানটা বসবাস করে কোরআন হাদিস অনুযায়ী সে আমার ভাই, ভারতের গুজরাটে যে মুসলমানটা বসবাস করে সেও আমার ধর্ম অনুযায়ী এবং আমার রক্ত অনুযায়ী সে আমার ভাই, এবং আফ্রিকাতেও যে মুসলমানটা বসবাস করে সেও আমার ভাই। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন। যে হানাফি করে সেও আমার ভাই, যে সাফি করে সেও আমার ভাই, যে ইমাম মালিকের রহমতুল্লাহর আদর্শ মানে সেও আমার ভাই। আমার বক্তব্য হলো মুসলমান হলেই ভাই সে আমার ভাই। নিজের ভাইকে যেমন করে দেখতে হবে প্রত্যেকটা মুসলমানকে সেভাবে দেখতে হবে। এটাই হলো নিয়ম। আপনি আপনার আপন ভাইকে যেমন দেখবেন, আপনি মুসলমান যদি হন তাহলে আর এক মুসলমানকে ঠিক সেইভাবে দেখবেন। কিছু আছে তো ভাই শয়তানি করে, দুষ্টমি করে, বোঝে না, তাদেরকে আমরা সেই সমস্ত ভাইদেরকে বোঝাবো যে আমাদের সামনে বড় বিপদ। আমাদের চারিপাশ দিয়ে ঘিরে আছে যে প্রতিবেশী রাষ্ট্রটি, তারা কোনোদিন আমাদের ভালো চায় নাই এবং ভবিষ্যতে ভালো চাবে না। তাদের চিকেন নেক 7টা অঙ্গরাজ্য আজকে চরম বিপদের মুখে, যার কারণে তাদের একটু রাস্তা প্রসার করা দরকার। তারা রক্তচক্ষু রংপুরের উপরে দিয়েছে, সেটা আজকে না, অনেক দিন আগে। আমি রংপুরে প্র্যাকটিস বেশি করি, হাইকোর্টে কম করি। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন যে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাই দিতে পারবো যে জমির দাম হইলো মাত্র 2 লাখ টাকা, এসকনের সদস্যরা সেই জমি 20 লাখ টাকা দিয়ে কিনছে। 2 লাখ টাকার জমি 20 লাখ টাকা দিয়ে কিনে বিরাট একটা এলাকা কিনে ফেলছে। এই ইসকনেরা এই রংপুরে কি করবে চায়, কি করতে চায়, এটাও আমাদের তদন্ত করে দেখতে হবে। আমরা কোনো হিন্দু ভাই আমাদের সাথে যারা থাকেন মিলেমিশে আমরা আছি, আমাদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নাই। কিন্তু ভাই আপনারা ওই আরএসএস বাহিনী, বিজেপি, তারপরে হচ্ছে ওই গেরুয়া পতাকা বাহিনী, এদের সঙ্গে যদি আপনারা আতাত করেন, এদের সঙ্গে যদি আপনারা এদেরকে ভালোবাসেন, তাহলে আমাদের এই দেশটা সত্যি ভাই সত্যি ক্ষতির মুখে পড়বে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনি তারেক রহমান, ইনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। রক্ত কিন্তু ভাই কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজে একজন ভারতের আগ্রাসী নীতির বিরোধী ছিলেন, এবং তারেক রহমানের মাত্র কয়েক মাসে দেখা গেল যে তিনি আগ্রাসী না, তিনি ডিফেন্সিভ। ভারত যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, কোনো দিন ক্ষতি করতে না পারে। আমি তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকি অথবা না থাকি, ভারত কোনো ক্ষতি করতে পারবে না, সেই ব্যবস্থাই করে দিয়ে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা স্যালুট জানাই। আপনি ঠিকই দেশের অভ্যন্তরে আমাদের অনেক সমস্যা আছে, আমি সেটা বলবো না। আমার বিষয়টা হচ্ছে যে আমার পররাষ্ট্রনীতি আমি বিদেশের সঙ্গে কিভাবে ডিল করছি, কোন দেশের সাথে কিভাবে ডিল করছি, এবং আমি ডিলের সময় আমার অ্যাটিটিউড কি হচ্ছে, আমার কি প্রাপ্তি হচ্ছে, এটাই হলো একজন দক্ষ সরকারের প্রধান বৈশিষ্ট্য বলে আমি মনে করি। আমাদের তারেক রহমান সঠিক কাজটি করেছেন এবং আগামীতে করে যাবেন, এই আশ্বাস রেখে আমি অ্যাডভোকেট আলাউদ্দিন আমার এই ইউটিউব চ্যানেলটি ALADDIN নিউজ লিখে আপনারা একটু সার্চ করবেন
ছড়িয়ে দিবেন এবং এই সংবাদগুলি মানুষকে দেখার সুযোগ করে দেবেন। মুসলিম মিল্লাতকে শক্তি এবং মানুষের ভালো কাজের প্রশংসায় আমার এই চ্যানেলটা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا